সহজ টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ এগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর। সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। দেখো, প্রথমে তোমাদের কোন কোন গল্প কবিতা পড়তে হবে। সাহিত্য মেলা বই থেকে কার দূর কত দূর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন চিরদিনের। ঠিক আছে, এগুলো রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে। এছাড়া মাকু বই থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় থাকবে। ব্যাকরণ থেকে বাংলা বানান আর নানা রকম শব্দ। আর নির্মিতি থেকে তোমাদের থাকবে প্রবন্ধ রচনা অথবা চিঠি। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভালোভাবে পড়তে হবে। এবার দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। যে প্রশ্নপত্র তোমাদের দেওয়া হবে সেখানে প্রথমে 6টি এমসিকিউ প্রশ্ন সাধারণত দেওয়া থাকবে। এগুলি তোমাদের গদ্য থেকে থাকবে 1টি, কবিতা থেকে থাকবে 1টি, আর ব্যাকরণ থেকে থাকবে 4টি। এখান থেকে তোমাদের সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এরপর 6টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলোর মানও হচ্ছে 1 নম্বর করে এবং এক কথায় উত্তর লিখতে হবে। এই 6টি প্রশ্ন তোমাদের সাধারণত গদ্য থেকে থাকবে 2টি, কবিতা থেকে 2টি, আর সহায়ক পাঠ থেকে 2টি। এরপর 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে, 3টির উত্তর লিখতে হবে। 3 3 9 নম্বর। এই 3টি প্রশ্ন গদ্য থেকে 1টি দেওয়া থাকবে, কবিতা থেকে থাকবে 1টি, আর সহায়ক পাঠ থেকে থাকবে 1টি, অর্থাৎ 1টি করেও লিখতে হবে। এখানে এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। এরপর তোমাদের প্রবন্ধ রচনা অথবা পত্র রচনা, এর জন্য থাকবে 4 নম্বর। ওকে, এরকম করে কিন্তু টোটাল 25 নম্বরের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দেওয়া হবে। ওকে, তো চলো এখন আমরা এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর এই ভিডিও দেখে নিই। এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এগুলো। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। তো দেখো, এখানে এই প্রশ্নপত্রের 1 নম্বর জায়গায় দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। নাম্বার 1-এর 1 নম্বর জায়গায় দেওয়া আছে চিতা বাঘ দৌড়াতে পারে ঘন্টায় 36 মাইল, 100 মাইল, 80 মাইল, 70 মাইল পর্যন্ত। তো চিতা বাঘ দৌড়াতে পারে ঘন্টায় 70 মাইল পর্যন্ত। 1-এর 2 নম্বর মজা নদী বর্ষায় বিদ্রোহ করে 10 মাস, 12 মাস, 6 মাস না 8 মাস। সঠিক উত্তর হবে 12 মাস। 1-এর 3 নম্বর হচ্ছে কবিতা অনুসারে কাতকুতু দিলে ছটপট করে কবি, গরু না রামা। তো কবিতা অনুসারে কাতকুতু দিলে ছটপট করে উত্তর হবে গরু। 1-এর 4 নম্বর দাগে টনটন এটি যে জাতীয় শব্দ তা হলো যৌগিক শব্দ, শব্দ দ্বৈত না ধনাত্মক শব্দ। তো টনটন এটা হচ্ছে একটি ধনাত্মক শব্দ। 1-এর 5 নম্বর হচ্ছে যোগ রূঢ় শব্দের উদাহরণ হলো পঙ্কজ, হরিণ না পাঠক। তো যোগ রূঢ় শব্দটির উদাহরণ হচ্ছে এখানে পঙ্কজ। 1-এর 6 নম্বর হচ্ছে বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। এখানে দেবদূতকে কাজী নজরুল ইসলাম, নেতাজি না রামকুমার চট্টোপাধ্যায়। তো এখানে দেবদূত হচ্ছেন কে না নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, নেতাজি অপশন কয়েকটা। তো 1 নম্বর দাগে তোমাদের 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 6টির উত্তর কিন্তু লিখতে হবে। এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে নাও, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। 1-এর 7 নম্বর দাগে দেখো একটি বিপরীতধর্মী শব্দজোড় হলো মাথা মুন্ডু, ভালো মন্দ না বকাঝকা। তো এখানে বিপরীতধর্মী শব্দটি হচ্ছে শব্দজোড়টি হচ্ছে ভালো মন্দ। ভালোর বিপরীত কি মন্দ, এটা হচ্ছে একটি বিপরীতধর্মী শব্দজোড়। 1-এর 8 নম্বর আয় বুঝে ব্যয় করে দিয়ে তাকে কি বলা হয় মিতব্যয়ী, কৃপণ না হিসাবী। তো যে আয় বুঝে ব্যয় করে তাকে বলা হয় মিতব্যয়ী। 1-এর 9 নম্বর শুদ্ধ বানানের শব্দটি লেখো। এখানে সহযোগিতা, ক্রমশ, অংশ আর ভূমিসাৎ। তো সঠিক উত্তর এখানে হবে ভূমিসাৎ, এটা হবে সঠিক উত্তর। 1-এর 10 নম্বর হতে এখানে দেওয়া আছে 1-এর 10 নম্বর দাগে বাচ্চারা চোর চোর খেলছে। চোর চোর শব্দ দ্বৈতটি ব্যবহৃত হয়েছে অনুকর অর্থে, দ্রুত অর্থে, আসন্ন অর্থে, বহুলতা অর্থে। তো চোর 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 চোরে যে শব্দ, ঠিক আছে, শব্দ দ্বৈতটা অনুকর অর্থে ব্যবহৃত হয়েছে। 1-এর 11 নম্বর তৎসম শব্দ তৎসম শব্দ রিকারের পর মূর্ধন্য হয়, তার একটি উদাহরণ হলো অভিষেক, শ্রী চরণেশু, ঋষি না অনুষ্ঠান। সঠিক উত্তর হচ্ছে ঋষি। ঠিক আছে, 1-এর 12 নম্বর বাঁশি শব্দটি হলো যৌগিক শব্দ, রূঢ় শব্দ না যোগ রূঢ় শব্দ না ধনাত্মক শব্দ। বাঁশি এটা হচ্ছে একটি যোগ রূঢ় শব্দ। এরপর 2 নম্বর দাগে একটি বাক্যে উত্তর দাও।
ওকে, প্রশ্নের মান 1 নম্বর করে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-1 দেওয়া হচ্ছে সং সপ্তাহে কতবার পোস্ট অফিস যায়। তো সং সপ্তাহে 3 বার পোস্ট অফিস যায়, এটা তোমাদের মাকু থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা। ঠিক আছে, এরপর হচ্ছে সোনা হোটেলওয়ালার কাছে মাকুর নাম কি বলেছিল। তো সোনা হোটেলওয়ালার কাছে মাকুর নাম বলেছিল বেহারি, এটা হচ্ছে তোমাদের মাকু থেকে দেওয়া হয়েছে এই প্রশ্ন দুটি। এরপর দেখো 2-3 নম্বর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়। তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে আমেরিকার ম্যাসাচুসেটসে অবস্থিত। ঠিক আছে, 2-4 নম্বর পুরন্দরকে মেঘচোর কে বলেছিল। তো পুরন্দরকে মেঘচোর কে বলেছিল, কার্পভ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলেছিল। তো 2-3 আর 4 এই দুটি হচ্ছে তোমাদের মেঘচোর গল্প থেকে দেওয়া হয়েছে প্রশ্ন দুটি। এরপর হচ্ছে 2-5 নম্বর রং তুলির খুশির কারণ কি। তো অনেকদিন পর কবির ইচ্ছা হলো রং তুলি হাতে নিয়ে ছবি আঁকতে। এতদিন পর রং ও তুলিকে কবি কাজে লাগাচ্ছেন বলে ওরা এত খুশি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদেরকে আঁকা লেখা যে গল্প কবিতা সেখান থেকে দেওয়া হয়েছে। এরপর 2-6 নম্বর ক্ষমতাবান মানুষ নিজেদের নাম কিভাবে স্মরণীয় করে রাখতে চায়। উত্তর লিখবি কিনা, ক্ষমতাবান মানুষেরা নিজেদের নাম ইটকাঠ পাথরে খোদাই করে স্মরণীয় করে রাখতে চায়। ঠিক আছে, এরপর 2-7 নম্বর সিলিয়া কি। তো উত্তর কি হবে না, এককোষী জীব প্যারামোসিয়াম যার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে সেগুলিকে সিলিয়া বলে। ঠিক আছে, কার দূর কদ্দূর সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে 2-7 নম্বর। নেক্সট প্রশ্ন হচ্ছে 2-8 নম্বর। তো এখানে তোমাদের 2 নম্বর দাগে কিন্তু 6টি প্রশ্ন দেওয়া থাকবে, এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য আমরা দিয়ে রাখছি, এগুলোকে তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। এখানে বলা হচ্ছে নোট বই কী ধরনের লেখাতে ভরা। তো নোট বই হচ্ছে কিলবিল লেখাতে ভরা। 2-9 নম্বর স্মৃতিচিহ্ন কবিতাটি কি জাতীয় রচনা। তো স্মৃতিচিহ্ন কবিতাটা এটা হচ্ছে মানব শিক্ষামূলক উপদেশাত্মক রচনা। 2-10 নম্বর রবীন্দ্রনাথ জনগণ মনর যে ইংরেজি নামকরণ করেন সেটি কি। তো রবীন্দ্রনাথ জনগণ মনর যে ইংরেজি নামকরণ করেন সেটি হচ্ছে দি মর্নিং সং অফ ইন্ডিয়া। 2-11 নম্বর স্বর্গের শুরুয়ার নামটি কে দিয়েছিল। উত্তর লিখবে স্বর্গের শুরুয়ার নামটি দিয়েছিল জাদুকর। 2-12 নম্বর সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়। উত্তর লিখবে সং লটারির টিকিট কাটতো, তাই লটারি জেতার খবরের কাগজে দিয়েছে কিনা তা জানার জন্য পোস্ট অফিসে যেত। 3 নম্বর হচ্ছে কম বেশি 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। ঠিক আছে, প্রথমে 3-1 দেওয়া আছে জনগণকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন। রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল। ঠিক আছে, দুটি গানের জন্মকথা তোমাদের যে গল্পটি রয়েছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো প্রশ্নের উত্তরটা লিখছি আমরা। জনগণ মন গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত রূপে গ্রহণের প্রস্তাব নেওয়া হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন যে এই গানটি রবীন্দ্রনাথ সম্রাট পঞ্চম জর্জের ভারত আগমন উপলক্ষে রচনা করেছেন। একজন ব্রিটিশ শাসকের উদ্দেশ্যে লেখা গান জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করা উচিত কিনা, এই নিয়ে বিরোধিতা হয়। ঠিক আছে, এবার এই বিরোধিতার অবসান কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ঘটিয়েছিলেন সেটা লিখতে হবে। তো বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেনের এক চিঠির জবাবে 1937 সালে রবীন্দ্রনাথ জনগণ মন গানটির রচনার উপলক্ষ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভারত সম্রাট পঞ্চম জর্জের আগমন উপলক্ষে তার এক বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য তাকে অনুরোধ জানান। তা শুনে বিস্মিত কবির মনে এক ক্ষোভের সঞ্চার হয়। এরই প্রতিক্রিয়ায় কবি তার জনগণ মন গানটি রচনা করেন এবং সেই গানে ভারত ভাগ্য বিধাতার জয়গান করেন। কবির এই ব্যাখ্যায় জনগণ মন গানটি নিয়ে বিরোধিতার অবসান ঘটে। 3-2 নম্বর হচ্ছে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল কেন। উত্তর লিখবে কার্পভের মেয়ে অসীমা কম্পিউটারের প্রোগ্রাম করে রেখে রকেটটিকে বায়ুমণ্ডলের বাইরে নিয়ে এসেছিল। রকেটটি বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক উপরে চলে এসেছে শুনে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। 4 নম্বর দাগে কম বেশি 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। এবার তোমাদের হচ্ছে কবিতা থেকে প্রশ্ন দেওয়া থাকছে। এর আগের প্রশ্ন দুটি দেখলাম আমরা কি একটা, এটা হচ্ছে তোমাদের গল্প থেকে। ঠিক আছে, এবার দেখো 4-1 নম্বর সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে কথাটির মধ্যে দিয়ে কি বলতে চাওয়া হয়েছে। তোমরা উত্তর লিখছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটিতে একটি গ্রামের বৃষ্টি ভেজা এক দিনের ছবি তুলে ধরা হয়েছে। সেই শান্ত গ্রামটিতে বছর খানেক আগেই ঘটে গিয়েছে এক ভয়াবহ দুর্ভিক্ষ। ফলে খাবারের খোঁজে অনেক মানুষ সেই সময় গ্রাম ছেড়ে চলে গেছেন। আবার কষ্টের সেই দিনগুলো পার করে বেশ কিছু মানুষ আজও সেই গ্রামে বাস করছে। তাদেরই মধ্যে এক কৃষক বধূ জল আনবার পথে
থমকে দাঁড়িয়ে ঘোমটা সরিয়ে দেখে ক্ষেতে সবুজ ফসল ধরেছে। সবুজ ফসল ফলার অর্থই হলো দুর্ভিক্ষের অভিশাপ থেকে মুক্তি পাওয়া। কবির বিশ্বাস ফসল ভালো হওয়ায় গ্রাম থেকে দুর্ভিক্ষ দূর হবে, মানুষ খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারবে। তাই সেই মেয়েটিকেই কবি সুবর্ণ যুগ বা ভালো সময় বলে মনে করেছেন। ঠিক আছে, পরে এখানে তাই সেই সময়টিকে হবে। ঠিক আছে, তাই সেই সময়টিকেই কবি সুবর্ণ যুগ বা ভালো সময় বলে মনে করেছেন। এরপরের প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে 4-এর 2 নম্বর দেখে, কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। দেখো, প্রথমে আমরা উত্তর লিখছি, সেই সব মানুষদের দল যারা ইট কাঠের সৌধ তৈরি করে নিজেদের নাম বিশাল অক্ষরে চিরদিন ধরে রাখতে চায়, তাদের নাম কাল স্রোতে ধুয়ে যায়। আর সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না, আমরা লিখছি যারা মানুষের হৃদয় অধিকার করে আছে, মানুষের মনের মাঝে যাদের আসন পাতা কাল স্রোত, সেই সমস্ত মানুষদের স্মৃতি গ্রাস করতে পারে না, মনের মণিকোঠায় চিরদিন তারা থেকে যান। এরপর হচ্ছে 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে এখানেও 3 নম্বর। এগুলো তোমাদের হচ্ছে মাকু থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো। দেখো, 5-এর 1-এ দেওয়া আছে বাঘ ধরার বড় ফাঁদ কীরকম দেখতে। উত্তরটা লিখছি, জঙ্গলে ফাঁদ পাতার কয়েকটি পুরনো গর্ত আছে, সেইগুলি বাঘ ধরার ফাঁদ না শুয়োর ধরার ফাঁদ তা বলা যায় না। ফাঁদগুলি বহুদিনের পুরনো, মাটিতে 2 মানুষ গভীর গর্ত, তার ওপরটা লতাপাতা ঢেকে গিয়ে বুঝে গেছে। ঠিক আছে, কিন্তু তার উপর একবার পা পড়লে লোকজন বা জন্তু জানোয়ার তার ভিতরে গিয়ে পড়বে। তাই হোটেলওয়ালা সেখানে একটা বাঁশের খুঁটি পুঁতে রেখেছে, যাতে লোকজন দেখতে পেয়ে সাবধান হয়। ঠিক আছে, এরপর 5-এর 2 নম্বর প্রশ্ন দেখো, হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে এই হোটেল কে চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তোমরা লিখছি, বনের মধ্যে নটু অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো। ঠিক আছে, তার কীর্তিকলাপ কীরকম ছিল না, সে ছিল সার্কাস দলের অধিকারী, অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল। তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বট গাছের তলায় ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার ওপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলতো। গুঁড়ির ওপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসত। সে একটা খুব সুন্দর সুরুয়া রাঁধত, যার মূল ছিল তার নিজের মাথার নকল চুল দাড়ি গোঁফ। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। এরপরে প্রশ্ন দেখো, 6 নম্বর থেকে নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করা। প্রশ্নের মান 4 নম্বর। এখানে দেওয়া আছে 6-এর 1-এ দেওয়া আছে পরিবেশ রক্ষা ছাত্রছাত্রী। এরপর হচ্ছে তোমার বিদ্যালয়, বাজার করার অভিজ্ঞতা, আর হচ্ছে দেশ ভ্রমণ। 4টি টপিক দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে তোমাকে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। তো 4টি বিষয় কিন্তু তোমরা ভালোভাবে এর প্রবন্ধ রচনাগুলো ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে। এখানে আমরা পরিবেশ রক্ষা ছাত্রছাত্রী, এই যে রচনা, এটা তোমাদের জন্য লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, ওকে, পরিবেশ রক্ষা ছাত্রছাত্রী বা পরিবেশ রক্ষা ছাত্র সমাজ। ভূমিকা দিয়ে আমরা লিখছি, আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকেই বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমায়ুর জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীর ভূমিকা, তবে এ ব্যাপারে ছাত্রছাত্রীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীর জীবনটাই তো সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখায় কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। ঠিক আছে, তো দেখো, এরপর আমরা লিখছি, এর ফলে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। নেক্সট আমরা লিখছি উপসংহার, সুস্থ পরিবেশে মানুষের জীবনের যথার্থ বিকাশ ঘটে। আর সেই পরিবেশই যদি দূষিত হয়ে পড়ে, তবে মানুষের তথা জীবকুলের স্বাভাবিক কাজগুলি নানা কারণে বন্ধ হয়ে যায়। এই দূষণের প্রভাব বর্তমান প্রজন্মেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব সুদূর প্রসারী। তাই পরিবেশকে দূষণমুক্ত করতে মানবজাতির তথা ছাত্র সমাজের সম্মিলিত অবদানের প্রয়োজন। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এই প্রবন্ধ রচনাটিকে লিখলাম। তো এরপর আমরা একটি চিঠি বা পত্র আমরা এখানে লিখছি, কারণ তোমাদের চিঠি পরীক্ষা দেওয়া হতে পারে। ওকে, এখানে বলা হচ্ছে, দেখো, বিদ্যালয়ে অনুপস্থিতিজনিত ছুটি মঞ্জুরের আবেদন করে প্রধান শিক্ষককে একটি চিঠি লেখো।
অর্থাৎ তুমি বিদ্যালয়ে যেতে পারোনি, তার জন্য তোমাকে একটি প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে একটি চিঠি লিখতে হবে। তোমরা এখানে লিখছি, এখানে লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা মহাশয়া। শিক্ষিকা হলে লিখবে কি শিক্ষিকা মহাশয়া। এরপর নিজের স্কুলের নাম, নিজের স্কুলের ঠিকানা এবং একটি তারিখ এখানে লিখবে। তারপর বিষয়টা লিখবে কি অসুস্থতাজনিত কারণে ছুটি মঞ্জুরের আবেদন, বা অন্য যে কোনো কারণে তুমি যে কারণে স্কুলে যাওনি সেই কারণটা কিন্তু এখানে লিখবে, ঠিক আছে, বিষয়ে। এরপর আমরা লিখছি মহাশয় অথবা মহাশয়া। শিক্ষক হলে লিখবে মহাশয় আর শিক্ষিকা হলে লিখবে মহাশয়া, ঠিক আছে। আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী, নিজের নামটা এখানে লিখবে, আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্র, তারপর লিখবে রোল নাম্বার এবং সেকশন থাকলে সেকশনটাও কিন্তু লিখবে। গত 9 এপ্রিল, এখানে ডেটটা তোমরা নিজের মতো করে লিখতে পারো, ঠিক আছে। গত 9 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম, ঠিক আছে। সুতরাং উক্ত 5 দিন ছুটি মঞ্জুর করে আমাকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার অনুমতি দিলে কৃতজ্ঞ থাকবো। এরপর আমরা লিখছি ইচ্ছে আপনার একান্ত অনঙ্গত ছাত্র, তারপর নিজের নামটা এখানটায় লিখবে। ওকে, এইভাবে আমরা এই চিঠিটিকে লিখলাম। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা বিষয়ের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহ একটি মডেল কোশ্চেন পেপার আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, তাই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।